আমাদের আজকের খবরে আপনাদের সকলকে স্বাগতম। চলুন চলে যাই আজকের তাজা খবরে। মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প, সরিয়ে নিচ্ছেন গ্রেগরি বোভিনোকে। চাকরির আশায় রাশিয়া গিয়ে যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক চুক্তি সই। জাপান সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। যে কোনো সময় ইরানের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। খবরের বিস্তারিত অংশ নিয়ে আমরা আবারও ফিরে আসব। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে টানা কয়েক দিনের সামরিক মহড়া শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, তাদের বিমানবাহিনীর অংশ 9th এয়ারফোর্স এফসেন্ট এই আকাশ মহড়া পরিচালনা করছে। বিবৃতিতে এফসেন্ট জানায়, এই মহড়ার উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্য জুড়ে দ্রুত বিমান ও জনবল মোতায়েন এবং যুদ্ধ ক্ষমতা বজায় রাখার সক্ষমতা যাচাই করা। একই সঙ্গে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার প্রস্তুতিও এর লক্ষ্য। মঙ্গলবার ২৭ জানুয়ারি আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মহড়ার অংশ হিসেবে মার্কিন বাহিনী একাধিক জরুরি ঘাঁটিতে ছোট ও দক্ষ সহায়তাকারী দল মোতায়েন করবে। পাশাপাশি এই মহড়ায় দ্রুত বিমান ওঠানামা এবং লজিস্টিক সক্ষমতাও পরীক্ষা করা হবে। সব কার্যক্রমই স্বাগতিক দেশগুলোর অনুমোদন এবং বেসামরিক ও সামরিক বিমান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হবে বলে জানানো হয়েছে। এই মহড়ার একদিন আগেই মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যে পৌঁছায়। এতে করে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও প্রতিরক্ষা ক্ষমতা আরও বাড়বে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে অভিবাসন বিরোধী অভিযানের প্রধান এবং বর্ডার পেট্রোল কমান্ডার গ্রেগরি বোভিনো মঙ্গলবার শহরটি ত্যাগ করছেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন তাদের এই অভিযানের নেতৃত্বে বড় ধরনের রদবদল করছে। মূলত ফেডারেল কর্মকর্তাদের হাতে দ্বিতীয়বারের মতো একজন সাধারণ নাগরিক নিহত হওয়ার পর সেখানে বাহিনীর উপস্থিতি কমিয়ে আনা হচ্ছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ৫৫ বছর বয়সী বোভিনো মঙ্গলবার ২৭ জানুয়ারি তার সঙ্গে থাকা একদল এজেন্ট নিয়ে মিনেসোটা ছাড়ছেন। ডেমোক্র্যাট নেতা ও মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরেই বোভিনোর সমালোচনা করছিলেন। অন্য একটি সূত্র জানিয়েছে, বোভিনোর জন্য বিশেষভাবে তৈরি কমান্ডার অ্যাট লার্জ পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে তার আগের পুরনো চাকরিতে অর্থাৎ প্রধান পেট্রোল এজেন্টে ফিরে যাবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার ঘোষণা দিয়েছিলেন, তিনি তার বর্ডার জার টম হোম্যানকে মিনেসোটায় পাঠাচ্ছেন। সেখানে অপারেশন মেট্রো সার্জ নামের চলমান অভিযানের তদারক করবেন হোম্যান। তিনি সরাসরি প্রেসিডেন্টের কাছে রিপোর্ট করবেন। তবে ৩৭ বছর বয়সী আইসিইউ নার্স অ্যালেক্স প্রেটিকে গুলি করে হত্যার পর হোয়াইট হাউস তাদের কৌশলে এই পরিবর্তন আনল। ট্রাম্প সোমবার মিনেসোটার গভর্নর টিম ওয়ালস এবং মেয়র জেকব ফ্রের সঙ্গে ফোনে কথা বলেছেন। এর আগে ট্রাম্প এই দুই ডেমোক্র্যাট নেতাকেই রাজ্যে বিশৃঙ্খলার জন্য দায়ী করেছিলেন, তবে এখন তিনি কিছুটা নরম সুরে কথা বলছেন। বোভিনোর পদাবনতির খবরটি প্রথম জানায় দ্য আটলান্টিক। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বোভিনো হয়তো শীঘ্রই অবসরে যাবেন। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই খবর নাকচ করে বলেছে, বোভিনোকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়নি। তারা তাকে একজন দেশপ্রেমিক হিসেবে প্রশংসা করেছে। বোভিনোর রাজ্য ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লেও বিক্ষোভকারীরা শান্ত হননি। তিনি যে হোটেলে আছেন বলে ধারণা করা হচ্ছে, সেটার বাইরে মানুষ জড়ো হয়ে থালাবাসন পিটিয়ে এবং বাঁশি বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। বোভিনো ট্রাম্পের এই বিতর্কিত অভিযানের একজন উগ্র সমর্থক ছিলেন। তিনি সিনেমার মতো করে এই অভিযানের প্রচারণামূলক ভিডিও তৈরি করতেন। তাকে প্রায়ই মাস্ক ছাড়া দাপুটে ভঙ্গিতে দেখা যেত, যেখানে তার চারপাশের অন্য সব এজেন্টের মুখ ঢাকা থাকত। তার পোশাক আশাক এবং আচরণের জন্য অনেকে তাকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেছিলেন। বোভিনো সবসময় এজেন্টদের পক্ষ নিয়েছেন, যদিও ভিডিও ফুটেজে দেখা যায় তার দাবি মিথ্যা। গত সপ্তাহেন্দে নিহত প্রেটির বিষয়ে তিনি বলেছিলেন, প্রেটি বড় ধরনের কোনো হামলা করতে চেয়েছিলেন। তবে ভিডিওতে দেখা যায় প্রেটির হাতে কোনো অস্ত্র ছিল না, বরং ছিল একটি মুঠোফোন।
এমনকি গত বছরও আদালতকে মিথ্যা তথ্য দেওয়ার কারণে একজন ফেডারেল বিচারক বোভিনোকে কড়া ভাষায় তিরস্কার করেছিলেন। চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নেওয়ার পর যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে বাংলাদেশিরা, তার একটি ভয়াবহ চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক অনুসন্ধানে। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি এপির প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের লক্ষ্মীপুরের বাসিন্দা মাকসুদুর রহমানকে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে এক দালাল রাশিয়ায় পাঠান। কিন্তু সেখানে পৌঁছনোর কয়েক সপ্তাহের মধ্যেই তিনি নিজেকে ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগে দেখতে পান। এপি জানায়, বাংলাদেশি শ্রমিকদের বেসামরিক চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে রাশিয়ায় আনা হয়। পরে জোরপূর্বক তাদের যুদ্ধে নামানো হয়। অনেককে কারাদণ্ড, মারধর কিংবা মৃত্যুর ভয় দেখিয়ে হুমকি দেয়া হয়। মাকসুদুর রহমান সহ ৩ বাংলাদেশি যুবক জানান, মস্কো পৌঁছনোর পর তাদের রুশ ভাষায় লেখা কিছু কাগজে সই করানো হয়। মূলত সেগুলো ছিল সামরিক চুক্তি। এরপর তাদের সেনা ক্যাম্পে নিয়ে ড্রোন যুদ্ধ, অস্ত্র ব্যবহার ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়। রহমান আপত্তি জানালে এক রুশ কর্মকর্তা অনুবাদ অ্যাপের মাধ্যমে বলেন, তোমাদের এজেন্টই তোমাদের এখানে পাঠিয়েছে, আমরা তোমাদের কিনে নিয়েছি। এরপর জোর করে তাদের যুদ্ধের সম্মুখ সারিতে পাঠানো হতো। মালামাল বহন, আহতদের উদ্ধার ও মৃতদেহ সংগ্রহে বাধ্য করা হতো। রহমান বলেন, কাজ না করলে তাদের ১০ বছরের জেলের হুমকি দেয়া হতো এবং মারধর করা হতো। ৭ মাস পর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে তিনি সেখান থেকে পালিয়ে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফেরেন। কতজন বাংলাদেশি এভাবে প্রতারিত হয়েছেন তা স্পষ্ট নয়, তবে ভুক্তভোগীরা জানিয়েছেন তারা শতাধিক বাংলাদেশিকে রুশ বাহিনীর পক্ষে যুদ্ধ করতে দেখেছেন। এপির প্রতিবেদনে আরও জানানো হয়, ভারত, নেপাল সহ আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদেরও এভাবে নিয়োগ করা হয়েছে। আরেক ভুক্তভোগী মোহান মিয়াজি জানান, তাকে ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে সেনাবাহিনীতে নেওয়া হয়। পরে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। আদেশ না মানলে তাকে নির্যাতন করা হতো। ভাষা না বোঝার কারণে ভুল করলে নির্মমভাবে মারধর করা হতে বলেও জানান তিনি। লক্ষ্মীপুরের অনেক পরিবার এখনও নিখোঁজ স্বজনদের পাঠানো কাগজপত্র ধরে রেখে আশায় আছেন একদিন তারা ফিরে আসবেন। সালমা আক্তার তেমনই একজন ভুক্তভোগী। তিনি জানান, তার স্বামী আসগর হোসেন ২০২৪ সালের ডিসেম্বরে রাশিয়ায় যান লন্ড্রি কর্মীর চাকরির আশায়। পরে জানান তাকে জোর করে যুদ্ধে পাঠানো হচ্ছে। এরপর থেকে তার কোনো খোঁজ নেই। শেষবার তিনি স্ত্রীকে বলেছিলেন, আমার জন্য দোয়া করো। বাংলাদেশি শ্রমিকদের সহায়তাকারী সংস্থা ব্র্যাক ২০২৪ সালের শেষ দিকে বিষয়টি তদন্ত করে অন্তত ১০ জন নিখোঁজ শ্রমিকের তথ্য পায়। ব্র্যাকের কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, এখানে ২ থেকে ৩ স্তরের দালাল চক্র আছে। বাংলাদেশ পুলিশও একটি মানব পাচার চক্রের সন্ধান পেয়েছে। তদন্তকারীদের মতে এ পর্যন্ত প্রায় ৪০ জন বাংলাদেশি এই যুদ্ধে মারা গিয়ে থাকতে পারেন। তদন্তে দেখা গেছে, স্থানীয় এজেন্টরা কেন্দ্রীয় দালালের মাধ্যমে শ্রমিকদের রাশিয়ায় পাঠাত। দীর্ঘদিনের আলোচনার শেষে শুল্ক কমানোর বিষয়ে একটি বড় বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার স্বাক্ষরিত এই চুক্তির লক্ষ্য দুই পক্ষের বাণিজ্য বাড়ানো এবং ক্রমবর্ধমান বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমানো। খবর রয়টার্সের। ইইউ জানিয়েছে, চুক্তির আওতায় বাণিজ্য মূল্যের হিসেবে ৯৬.৬% পণ্যে শুল্ক কমানো বা তুলে নেওয়া হবে। এর ফলে ২০৩২ সালের মধ্যে ভারতে ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি প্রায় দ্বিগুণ হতে পারে। ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য বছরে প্রায় ৪ বিলিয়ন ইউরো সমপরিমাণ শুল্ক সাশ্রয় হবে বলেও জানানো হয়েছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ৭ বছরের মধ্যে ভারত থেকে আমদানি করা ৯৯.৫% পণ্যে শুল্ক কমাবে ইইউ। এর মধ্যে সামুদ্রিক পণ্য, চামড়া ও বস্ত্র, রাসায়নিক, রাবার, ভিত্তিধাতু এবং রত্ন ও অলংকারে শুল্ক শূন্যে নামানো হবে। তবে কৃষি সংশ্লিষ্ট পণ্য এই চুক্তির বাইরে রাখা হয়েছে। সয়া, গরুর মাংস, চিনি, চাল এবং দুগ্ধজাত পণ্য এতে অন্তর্ভুক্ত হয়নি বলে উভয় পক্ষ নিশ্চিত করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুক্তিকে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিকে অনেকেই সব চুক্তির জননী বলছেন। এতে ভারতের ১৪০ কোটি মানুষ এবং ইউরোপের লাখো মানুষের জন্য বড় সুযোগ তৈরি হবে।
প্রায় 2 দশক ধরে চলা ভারত-ইইউ বাণিজ্য আলোচনা সম্প্রতি গতি পায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র কিছু ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপের পর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অবস্থান স্পষ্ট হওয়ার প্রেক্ষাপটে এই আলোচনা দ্রুত এগোয়। জাপান সাগরের দিকে অন্তত 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার 27 জানুয়ারি ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় বলে জানিয়েছে জাপান। দেশটির কোস্টগার্ড জানায় তারা জাপান সাগরের দিকে ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এএফপি-এর বরাতে আল আরাবিয়া ইংলিশ এ তথ্য জানিয়েছে। জাপানের সংবাদ সংস্থা জিজি প্রেস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে জানায় ক্ষেপণাস্ত্র দুটি দেশটির এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে গিয়ে পড়েছে। একই সময়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানায় পিয়ংইয়ং সিউল যাকে ইস্ট সি বলে অভিহিত করে সেই দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর একদিন আগেই পেন্টাগনের 3য় শীর্ষ কর্মকর্তা এলব্রিজ কোলবি সিউল সফর করে দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের মডেল মিত্র হিসেবে অভিহিত করেছিলেন। ঠিক এরপরই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটল। চলতি মাসে এটি উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এর আগে দক্ষিণ কোরিয়ার নেতা চীন সফরে যাওয়ার কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়া একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষার হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, যার লক্ষ্য নির্ভুল হামলা সক্ষমতা বৃদ্ধি, ওয়াশিংটন ও সিউলকে চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে ঘনিষ্ঠ মিত্র রাশিয়ায় অস্ত্র রপ্তানির আগে সেগুলোর কার্যকারিতা পরীক্ষা করা। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া দীর্ঘদিনের চুক্তিভিত্তিক মিত্র। কোরিয়ান যুদ্ধের রক্তক্ষয়ী অভিজ্ঞতার মধ্য দিয়েই এই সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে দক্ষিণ কোরিয়ায় 28,500 সেনা মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে পিয়ংইয়ং নিয়মিতভাবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে আগ্রাসনের মহড়া বলে নিন্দা জানিয়ে আসছে। গত মাসে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যুক্তরাষ্ট্রের সহায়তায় দক্ষিণ কোরিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উন্নয়নের উদ্যোগকে হুমকি আখ্যা দিয়ে বলেন এটি প্রতিরোধ করতেই হবে। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে 3 বার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, লক্ষ্য ছিল পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে পৌঁছানো। তবে হ্যানয়ে অনুষ্ঠিত একটি শীর্ষ বৈঠক ভেস্তে যাওয়ার পর 2 দেশের মধ্যে আলোচনার ব্যাপারে আর কোনো অগ্রগতি হয়নি। ট্রাম্প গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় একটি আঞ্চলিক সম্মেলনের আগে কিমের সঙ্গে বৈঠকের আশা প্রকাশ করেছিলেন, কিন্তু উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাতেও কোনো সাড়া মেলেনি। এদিকে দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি অনুযায়ী উত্তর কোরিয়ার রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে হাজার হাজার সেনা পাঠিয়েছে।